0% আর আরেকটি দল 3%। চমৎকার নারী বান্ধব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। নানানভাবেই আমি নিজেকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মনে করি। বাংলাদেশ কিন্তু দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে ঈশ্বর বানানোর প্রকল্প দেখেছে। প্রধানমন্ত্রী কোনো ভুল করতে পারে না, প্রধানমন্ত্রী ঈশ্বর, বাকিরা সবাই খুব দুষ্ট। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার তারা বোধহয় 133টা অধ্যাদেশ জারি করেছিল। সে 133টা অধ্যাদেশের ব্যাপারে যতদূর আমি গণমাধ্যমে দেখলাম, এই সরকারের স্ট্যান্ডটা হচ্ছে যে এতগুলো অধ্যাদেশ 30 দিনের মধ্যে আমাদের পক্ষে আইনে পরিণত করা সম্ভব নয়, তাহলে আমাদের প্রতিদিন 4.5টা করে অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে। আমি একজন নাগরিক হিসেবে, আইন প্রণেতা হিসেবে এবং একজন ক্ষুদ্র আইনজীবী হিসেবে মনে করি 133টা অধ্যাদেশকে সত্যি সত্যি আসলে আইন করার দরকার নাই। তবে এই যে অধ্যাদেশটি নিয়ে আমরা এখন কথা বলছি, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এটিকে আইন করবার প্রয়োজন আছে, শতভাগ প্রয়োজন আছে। আমরা এমন একটা সমাজে, এমন একটা রাষ্ট্রে, এমন একটা সময়ে বাস করছি যেই সময়ে বাংলাদেশে নারী, ধর্মীয়ভাবে সংখ্যালঘু, আহমেদিয়া সম্প্রদায়, আদিবাসী জনগোষ্ঠী, শ্রমজীবী মানুষ, তাদের প্রত্যেকের নাগরিক অধিকার অত্যন্ত সংকুচিত এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হুমকির মুখে। আপনারা ইতিমধ্যেই জানেন, বম সম্প্রদায়ের কিছু মানুষকে 700 দিনের ওপরে কারাগারে রাখা হয়েছে, কোনো বিচার হয়নি, তাদের জামিন হচ্ছে না এবং আমরা আসলে তাদের ভবিষ্যতের ব্যাপারে জানি না। গত 2 দিন আগে আমি গণমাধ্যমে দেখলাম মধুপুরে আদিবাসী সম্প্রদায়কে উচ্ছেদ করবার জন্য তাদের উপর হামলা চালানো হয়েছে। একটা ব্যবসায়িক ব্যাপার আছে, সেখানে জমির ব্যাপার আছে এবং আপনারা সবাই জানেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু দলিলের উপরে থাকে না, ওনাদের জমির অধিকার কিন্তু বংশ পরম্পরায় শত শত বছর ধরে তারা ভূমিপুত্র, তারা ওখানেই জন্মায়, ওখানেই বেড়ে ওঠে, ওখানেই তাদের জীবন পার করে দেয়। তো তাদের কাছে দলিল থাকবার কোনো কারণ নাই। কিন্তু তারপরেও আমরা দেখেছি রাষ্ট্রের নির্মমতা, আমরা দেখেছি নারীদের উপরে সহিংসতা। এটা তো আর বলার অপেক্ষাই রাখে না, তাই না? আমাদের রাজনৈতিক দলগুলো এত নারী বান্ধব যে একটি দল 0% আর আরেকটি দল 3%। চমৎকার নারী বান্ধব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। হ্যাঁ, তো এত চমৎকার পরিবেশে আমরা কাজ করি। আমি একজন শ্রমজীবী মানুষ, আমি একজন নারী এবং নানানভাবেই আমি নিজেকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মনে করি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মতন, আমাদের মতন, আপনাদের মতন সাধারণ মানুষদের কষ্টের, সমস্যার, বিপদের জায়গাগুলো যদি রাষ্ট্র সুরক্ষা দিতে না পারে, তাহলে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু সাধারণ মানুষের জীবনের কোনো পরিবর্তন হবে না। আমি দুঃখিত, আজকে আমার কোর্টে লাস্ট দিন ছিল, যে কারণে আমি শুরুর দিকের আলোচনাটা কিছুটা মিস করেছি। সারা আপাকে অসংখ্য ধন্যবাদ। সারা আপা আমাকে বেশ কিছু ক্ষেত্রে আলোচনা যেগুলো হয়েছে সেই ব্যাপারগুলো আমাকে উনি ব্রিফলি আমাকে একটু বুঝিয়ে বলেছেন। তো এখানে সারা আপা কোথায় বলেছেন মানবাধিকারের সংজ্ঞার ক্ষেত্রে লাস্টের যে লাইনটা যদি আমরা দেখি, বাংলাদেশে প্রচলিত আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ প্রথাগত আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা স্বীকৃত মানবাধিকার, অর্থাৎ দেশের আইন দ্বারা স্বীকৃত হতে হবে, আর না হলে সেটা আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত হতে হবে। কিন্তু বাংলাদেশে তো আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইন দেখেছি, অর্থাৎ যেই আইন নিজেই মানবাধিকার লঙ্ঘন করে এমন আইনও তো আমরা দেখেছি। আবার এমন অনেক আইন হতে পারত সুরক্ষা দেবার জন্যে, আমার মতো নারীদের সুরক্ষা দেবার জন্যে, কিন্তু সেটা হয়নি। তো তাহলে কি রবিন, আপনাকে 1 মিনিট একটু বিরক্ত করি। সেটা হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যদি থাকে, সেটা যদি মানবাধিকার পরিপন্থী হয় এবং যদি মানবাধিকার কমিশনের এই অধ্যাদেশ ইত্যাদি হয় আইন টাইন, তখন এগুলি নিয়ে রিট করার সুযোগ থাকবে না সুপ্রিম কোর্টে? এটা কিন্তু স্যার এমনিতেও রিট করার সুযোগ আছে। এটা ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মানবাধিকার কমিশন। হ্যাঁ, এটা অলরেডি রিট করা উচিত আমার মনে হয়। সারা পাচ্ছেন রিট করা যায় যে কোনো সময়। তো মানে এই সংজ্ঞাটাকে সংকুচিত না করে সংজ্ঞাটাকে যদি আমরা খোলা রাখি, তাহলে যারাই এগ্রিভড ফিল করেন
বা কেউ যদি মনে করেন তার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তিনি যেন অন্তত একটা ফোরাম পান কথা বলার, অ্যাটলিস্ট কমিশনে গিয়ে তিনি যেন কথা বলতে পারেন। আমার দ্বিতীয় যে অবজারভেশন সেটা হচ্ছে বাছাই কমিটি, কারা আসলে চেয়ারম্যান এবং কমিশনের শূন্য পদগুলোতে যাবেন, এটা খুব ভারসাম্যপূর্ণভাবে তৈরি করা হয়েছে। এখানে প্রধান বিচারপতি কর্তৃক আপিল বিভাগের একজন বিচারক থাকবেন, তিনি সভাপতিত্ব করবেন। জাতীয় সংসদের বিরোধী দল থেকে একজন সাংসদ এবং সরকার দলীয় দল থেকে একজন, বিশ্ববিদ্যালয় থেকে একজন অধ্যাপক, একজন নাগরিক প্রতিনিধি, একজন সম্পাদক মানে পত্রিকার সাংবাদিক এবং আরেকজন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে। আমি জানি না এই সরকার এটি কতটুকু অ্যাজ ইট ইজ রাখবে, কিন্তু আমার মনে হয় যে এই যে একটা ভারসাম্যপূর্ণ বাছাই কমিটি, এটাকে এভাবে রাখলেই ভালো হয়। এবং আমি আমার পূর্ববর্তী বক্তার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। বাংলাদেশ কিন্তু দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে ঈশ্বর বানানোর প্রকল্প দেখেছে। প্রধানমন্ত্রী কোনো ভুল করতে পারে না, প্রধানমন্ত্রী ঈশ্বর, বাকিরা সবাই খুব দুষ্ট, সবাই প্রধানমন্ত্রীকে ভুল বোঝায়, সবাই প্রধানমন্ত্রীকে দিয়ে ভুল কাজ করায়, সবাই প্রধানমন্ত্রীকে দিয়ে ভুল কথা বলায়। আমরা যেন ওই ট্র্যাপে আর না পড়ি। আমরা সবাই মানুষ, রুমি, কেউ ওটার ঈশ্বর নয়। ওটার মাধ্যমে প্রধানমন্ত্রী মানবাধিকার লঙ্ঘিত হয়, তাকে যদি এভাবে তুষ্ট করা হয়। মানবাধিকারটা তখন লঙ্ঘিত হয় যখন আমরা আকাশ থেকে হঠাৎ করে ধুম করে নিচে ফেলে আছড়ে ফেলে দিই, সেটাও হয় না। মানে আমাদের আসলে মাত্রা জ্ঞানের কোথাও কোনো সমস্যা আছে সম্ভবত। হ্যাঁ, আমরা মানুষকে হয় ঈশ্বর বানাই, না হলে মানুষকে শয়তান বানাই। মানুষ কিন্তু ঈশ্বরও না, শয়তানও না, মানুষের দোষে গুণে মানুষ। আর প্রধানমন্ত্রীর ইটস অ্যান অফিস, লেটস ডিল ইট প্রফেশনালি, তাই না? এবং আমার মনে হয় তাহলেই দেশে ভারসাম্য থাকবে এবং সকলেরই তাতে মঙ্গল হবে।